স্যার সামনের মাসে কি তাহলে আমাদের ভার্সিটি খুলে যাচ্ছে? আসার সম্ভাবনা আছে, তো সম্ভাবনা তো আছে। এখন বোঝা যাবে পরে। আরো সামনের মাসে হইতে পারে, মার্চে হইতে পারে। সামনে খুলবে কিনা, সামনে বোধহয় না, মার্চে বোধহয়, ফেব্রুয়ারিতে না বোধহয়। ফেব্রুয়ারিতে স্কুল কলেজ স্যার। খোলার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ। স্যার আমাদের নাকি যখন ক্লাস হবে সরাসরি, তখন হ্যাঁ। নাকি স্যার আমাদের মানে কিছু ক্লাস অনলাইন হবে, আবার কিছু ক্লাস অফলাইন হবে, এরকম হবে। কে বলছে? আমি শুনছিলাম আর কি। হতেই পারে, সেটা তো স্যারদের বিষয়। স্যাররা কোন ভাবে ক্লাস নেবে কখন। সব সাবজেক্টে কি আর তা হবে, তা হবে না তো। কোনো কোনো সাবজেক্টের ক্লাস হইতে পারে এরকম। এটা বোধহয় সব বিশ্ববিদ্যালয়ে হবে, খালি আমাদের না বলে কিছু নেই। এটা খালি আমাদের না, সব পাবলিকেই এরকম হইতে পারে। স্যাররা যদি মনে করে যে ওই দিন তারা অ্যাটেন্ড করতে পারবে না, তাহলে ওটা অনলাইনে নিয়ে নিবে। বুঝতে পারছো? ওইভাবে জেনারেল বলতে হবে না। ক্লাসগুলো তো স্যার শুক্র শনি থাকতেছে না স্যার তখন। কোনো কিছু বলা যাবে না তখন। পুরা শিডিউল মিডুল সব কি হবে না হবে বোঝা মুশকিল। খুললোই না বিশ্ববিদ্যালয়, কি হবে না হবে, কিভাবে প্ল্যান করবে, এগুলো তো এখনো কোনো নির্দেশনায় নাই তো। বুঝতে পারছো? কাজেই এগুলো দেরি আছে। ঢাকা ভার্সিটি যেটা করতেছে পরীক্ষা নেওয়ার জন্য, আমরাও সেই পরীক্ষা নেওয়ার জন্য রেডি আছি। আমরা যে কোনো সময় পরীক্ষা নিয়ে নেবো খুললেই। কিন্তু ক্লাসের ব্যাপারে কিন্তু এখনো কোনো কিছু নেই। ক্লাস হয়তো পরে অনলাইনেই চলতে থাকবে আজকে। বুঝতে পারছো ঘটনাটা? এটা হলো পরীক্ষা, সবার পরীক্ষা তো পেন্ডিং আছে। সেই পরীক্ষাগুলো নিবে হল, ওই জন্য খুলে দিচ্ছে ঢাকা ভার্সিটি। পর্যায়ে সব বিশ্ববিদ্যালয় হল বোধহয় খুলে দিয়ে পর্যায়ক্রমে পরীক্ষাগুলো নিবে, মাস্টার্স এর, অনার্স এর। বুঝতে পারছো? দুইটা দুই জিনিস। ক্লাস হবে কিনা সেটা পরে, সেটা ডিসিশন এখনো হয়নি। তবে মার্চ থেকে বোধহয় সবকিছু শুরু হয়ে যাবে। এই আর শিডিউল কি হবে সেটা বলা যাবে না এখন, যে একদিন হবে না, 2 দিন হবে না, কি হবে। যেমন স্কুল কলেজ গুলোতে একটা শিডিউল গাইডলাইন দিচ্ছে না গভর্নমেন্ট, ভার্সিটি গুলো দিতেছে তো ওই কর্তৃপক্ষের উপর, অর্থাৎ একাডেমিক কাউন্সিল যে সিদ্ধান্ত নেয় সেটি। সেখানে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেখানে যদি মনে করে যে 2 দিন বা একদিন ক্লাস হবে, বাকিটা অনলাইনে হবে, ল্যাব গুলো শুধু সরাসরি হবে বা থিওরি গুলো অনলাইনে হবে, এইরকমও হইতে পারে। কোনোটাই এখনো শিওর না কিছু। বুঝতে পারছো ঘটনাটা? এই কাজে ওয়েট করো, যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় ফলো করা হবে। গভর্নমেন্টের নির্দেশনা ছাড়া তো তোমরা আমরা কেউ কিছু করতে পারবো না, যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। হ্যালো। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ চিনি তো, চিনি চিনি। হ্যাঁ কাছেই তো, 10 মিনিট লাগবে হাঁটে যেতে। তাহলে এখন তো আমি ক্লাসে আছি, আমি এই যে ক্লাস শেষ করে আমি যা পাঠাবো না, আমি যে আরো সবকিছু রেডি করে দিই। আচ্ছা। আচ্ছা, কি নাম, ওনার নাম কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটা এসএমএস করে দিয়ে দিলে, হ্যাঁ 6টার পরে, অর্থাৎ মাগরিবের পরে আর কি, মোট কথা। ওখানে কি ওনার ডিউটি আজকে না? ও আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, পাঠাবো না আমি। আচ্ছা আচ্ছা, ওকে, নমস্কার। না না না, ঠিক আছে। না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালাম। ওই কয়জন, 17? তাহলে কি হলো, নাই তো তোমাদের লোকজন। কবে যে কে আসবে আর কি করবে তোমরা।
বাকিরা কই সব? সোহেল রানা কাকে দেখলাম তো এখন জয়েন করে নেই? স্যার জয়েন করছি স্যার। তুমি না একটা দায়িত্ব নিয়েছিলে ডুয়েটের, খবর কি তোমার? স্যার ওর তো লিমন নিল গত ক্লাসে এখন। তুমি তো আগের দিন নিয়েছিলা, লিমন তো পরের দিন নিছে। নাকি মনে নেই? তুমি নিজেই তো বললা যে আমি একটু জেনে তারপরে পরের ক্লাসে ইনকাম করবো, তো কই? তুমি মনে করলো যে আমি ভুলে গেলাম নাকি? আচ্ছা যাই হোক, ওটা জানা যাবে, ওদের সিআর ফোন দিলে সব খবর পাওয়া যাবে। ও তো মাঝে মাঝে আমাকে ফোন দেয়, ও আর দুইটা ছেলে আছে ওখানে, একটা রাফি আর একটা কি যেন মুস্তাফিজ না কি যেন নাম যেন। তাহলে কয়জন হলো? 22, 21। চারটা 5 বাজে, তাহলে আর কি করবো, আমরা আগাই। তাছাড়া এক এক করে কখন আসবে কে তার ঠিক নেই। আচ্ছা সাউন্ডের সমস্যা নাই তো না? শোনা যাচ্ছে তো নাকি? সাউন্ড একদম ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। ওই বোর্ডও দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। বোর্ডও দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে তো হয়েছে সব। আচ্ছা আমরা আজকে আবার কন্টিনিউ করবো ওইটাই, কি যেন বললাম যেন, এসি প্যারালাল সার্কিট না? প্যারালাল নেটওয়ার্ক আর সার্কিট। এবং আমরা কতগুলো ধারণা ডিফাইন করে নিয়েছিলাম না? তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো অ্যাডমিটেন্স। আমি সেটি দেখি যে কোন কোন দ্বারা সেদিন স্টপ করে দিয়েছিলাম, কিন্তু এগুলো তোমরা বের করছিলাম সেদিন বোধহয়। বা ডিফাইনও করছিলাম না, অ্যাডমিটেন্স কাকে বলে ইত্যাদি। কে আসলো আবার? তাই না? তারপর কন্ডাক্টেন্স, সাসেপ্টেন্স ইত্যাদি আমরা বের করছিলাম। জি হ্যাঁ স্যার, জি স্যার, অ্যাডমিটেন্সের স্যার ওই যে জি ইকুয়াল আর বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আর সাসেপ্টেন্স বি ইকুয়াল হলো এক্স বাই আর স্কয়ার এক্স স্কয়ার, এরকম না? জি স্যার, জি স্যার, ওই পর্যন্ত। এই তো ঠিকই আছে। এক্স মিনস হলো নেট রিঅ্যাক্টেন্স, এক্স হলো নেট রিঅ্যাক্টেন্স, যেটার মানে আমরা জানি হলো এটা এক্সএল মাইনাস এক্সসি। ঠিক আছে। আচ্ছা স্পেশাল কেস যখন এক্স এই নেট রিঅ্যাক্টেন্স ইকুয়াল টু 0, দেন জি ইকুয়াল টু কন্ডাক্টেন্স আর কি, কন্ডাক্টেন্স ইকুয়াল টু 1 বাই আর ওই যে ফর্মুলাটা আমরা সেদিন প্রুভ করে দেখালাম, এটা হয়ে যাবে। এটা কোত্থেকে গত ক্লাসে দেখো সেখানে আছে এটা, একটু আগে যে ইয়াসিন যেটা বলার চেষ্টা করলো আর কি, জি ইজ ইকুয়াল টু আর বাই আর স্কয়ার ইত্যাদি এইসব না? লিখবো ওটা তো সেদিন আমরা বের করছিলাম ওই ডায়াগ্রাম থেকে, ভেক্টর ডায়াগ্রাম থেকে, জি ইজ ইকুয়াল টু আর বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই তাহলে এখানে যদি স্পেশাল কেস যদি এখানে ইফ লেখে আর কি, স্পেশাল কেস এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে যে এখানে 1 বাই আর হয়, অর্থাৎ দ্যাট মিন্স কন্ডাক্টেন্স ইজ এ রেসিপ্রোকাল ভ্যালু অফ রেজিস্ট্যান্স, এই যে 1 বাই আর।
আর তো আমরা জানি রেজিস্ট্যান্স লিখে নাও in this case the conductance is the reciprocal value of resistance কখন যখন হলো নেট রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু 0 ঠিক আছে আর সাসেপ্টেন্স বি ইকুয়াল টু আমরা জানি হলো এটা না এটা একটু লিখি গতদিন আমরা লিখছি আর আর স্কয়ার বাই এক্স স্কয়ার আর এটা তো প্লাস মেরা মুছে নেই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার এই সাসেপ্টেন্স বি ইকুয়াল টু এটা টু কম্পোনেন্টস আমরা বলছিলাম অ্যাডমিটেন্সের তার মধ্যে একটা তো হলো অ্যাডমিটেন্স এন্ড দেন অ্যানাদার হলো সাসেপ্টেন্স তাহলে যখন x ইজ ইকুয়াল টু 0 হবে তখন কিন্তু এটা নাই স্যার হ্যালো স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ডুয়েট ক্যাম্পাসে স্যার মোটামুটি অলমোস্ট সব ক্লাস শেষের দিকে স্যার মানে শেষ হয়ে গেছে শুধু অ্যাসাইনমেন্ট বাকি আছে দুটো আর দুটো অ্যাসাইনমেন্টের মধ্যে স্যার এই যে 30 তারিখের মধ্যে ওদেরকে জমা দিলে আর কি ওদের ক্লাস একদম এন্ড এই কি ভালো স্যার আচ্ছা ঠিক আছে এই সব পড়াইছে এই যে প্যারালাল সিরিজ এসি সার্কিট এলআরসি সার্কিট পড়াইছে নাকি জি স্যার ওনারা নাকি সব পড়াইছে আমাকে তো ওই বললো সব শেষ জি স্যার সব শেষ আচ্ছা ঠিক আছে এখন কোয়ালিটিগত দিক দিয়ে শেষ হইছে না মানে নরমালি শেষ হইছে সেটা তো জানি না স্যার স্যার আচ্ছা। ও স্যার তো স্যার দেখছি। লেকচার দেয় ওই লেকচার শিটটা স্যার দিয়ে দেয় সবাইকে এই জন্য মনে হয় স্যার দ্রুত আগে স্যার হ্যাঁ বুঝলাম তো তা আমরাও তো দিয়ে দিই যেগুলো তো তোমরা তো সব তো নিতেইছো তো আর কি বাদ আছে এখন যদি তোমরা যদি কিছু প্র্যাকটিস না করো কিছু যদি না করো তাহলে তো একই সমস্যা লেকচার শিট দিয়ে কি আর না দিয়ে কি আর কি করে লাভটা কি সবই একই সমস্যার সমাধান হয় এগুলো তো লেকচার শিট এগুলো কি আর ব্যতিক্রম কিছু নাকি এগুলো কি ব্যতিক্রম কিছু আর ওই শিট দিয়ে যদি আমি যদি না পড়াই বুঝতে পারবে কেউ বা পরীক্ষা অ্যান্সার করতে পারবে তাহলে তো এত সাবজেক্টে এত 60% ছেলে ফেল করতে হতো তাহলে তো সবাই পাস করে যেত তাই তো নাকি এত ছাত্র তো ফেল করার কথা না দেবে এত ছাত্র ফেল করে কেন ওই যে ওই সমস্যা তো ওই একটাই আচ্ছা তাহলে অ্যাডমিটেন্স ইকুয়াল টু লেখো রুট ওভার ইম্পিডেন্সের মতোই এখানে হলো জি স্কয়ার কন্ডাক্টেন্স স্কয়ার এন্ড হলো কি এক্স বি স্কয়ার সাবসেপ্টেন্স স্কয়ার this is holo admittance there are two components one is conductance and another is susceptance b ঠিক আছে আচ্ছা এগুলো আর ইউনিট হলো যা আছে তাই
আর প্রায় আমার গেল বলতেছি স্যার স্যার প্রত্যেকটা পত্রিকায় তো স্যার দেখতেছি সাথে 4 তারিখে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইয়ে দিছে স্যার। শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক না স্যার স্কুল মানে কলেজ এইসব স্যার সহ সকল বিশ্ববিদ্যালয়ের কথাটাও লেখা আছে স্যার অনেক পত্রিকাতেই। ওগুলো ভুল করে লেখা হয়েছে, এখনো পরিষ্কার নাই কিছু। স্কুল কলেজ খুলে দিচ্ছে এটা সত্য, তাও তো আবার কতগুলো নির্দেশনা আছে, একদিন করে 2 দিন করে এরকম ক্লাস হবে, জি স্যার কন্ডিশন 2 শিফটে ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেগুলো কতগুলো 2 শিফটে ক্লাস হবে, একদিন প্রাইমারি দিকে একদিন, উচ্চ উপরের দিকে 2 দিন, এরকম হচ্ছে, বা 3 দিন এরকম। তার মানে স্যার বিশ্ববিদ্যালয়গুলো খুলবে না স্যার? বিশ্ববিদ্যালয় খুলবে, বিশ্ববিদ্যালয় মার্চে খোলার কথা, পর্যায়ক্রমে খুলবে মার্চের দিকে, সেগুলো দেরি। আচ্ছা, তাহলে ওহমস ল হলো, দিস ইজ হলো ওহমস ল ফর হলো কি এই যে এসি প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে, এন্ড ফর্ম ফ্যাক্টর কস ফাই হলো কন্ডাক্টেন্স বাই হলো অ্যাডমিটেন্স। এই যেগুলো সব আসে হলো যে আগের সেই ডায়াগ্রাম যেগুলো আঁকানো হয়েছে সেখান থেকে এগুলো সব আসবে। যাই হোক, তাহলে এই পর্যন্ত আমরা জানলাম, অর্থাৎ অ্যাডমিটেন্স ফর হলো এসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, দেন তার 2টা কম্পোনেন্ট অ্যাজ লাইক অ্যাজ হলো ইম্পিডেন্স, যেমন 2টা কম্পোনেন্ট থাকে, এটা একটা রেজিস্ট্যান্স আর হলো নেট রিঅ্যাক্ট্যান্স। আর এর ক্ষেত্রেও তাই, কন্ডাক্টেন্স এন্ড সাসেপ্টেন্স, 2 কম্পোনেন্টস। ওহমস ল রিটেন অ্যাজ হলো এই, এন্ড দেন হলো কি ফর্ম ফ্যাক্টর যেটা আমাদের লাগে ফেজ, cos phi হলো কন্ডাক্টেন্স বাই অ্যাডমিটেন্স। So these are the all tools and theory to know the parallel AC circuit ক্ষেত্রে কি আমাদের হয়। Now we are going to discuss about the simplification of AC parallel RLC circuit. That means as হলো যখন আমরা সিরিজ RLC সার্কিট করছি তখন আমরা কতগুলো সিম্পলিফিকেশন অর্থাৎ দ্যাট মিন্স সার্কিট সলিউশন কিভাবে করতে হয় জানছি, ডিসির ক্ষেত্রেও জানছি, এটাও ক্ষেত্রেও ব্যতিক্রম না। এখানেও আমাদের সেই শব্দটাই বারবার করে আসছে, দ্যাট মিন্স সিম্পলিফিকেশন। ঠিক আছে, তোমরা বাসায় বসে প্র্যাকটিস না করলে কখনোই কোনো কিছু করতে পারবে না, যে কোথায় অ্যাডমিটেন্স, কোথায় ইম্পিডেন্স, আর কোথায় রিঅ্যাক্টেন্স, আর কোথায় কি। সিম্পলিফিকেশন of AC parallel circuit. Simplification of AC parallel circuit. যারা এখনো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে আছে, বুঝতে পারছো, প্যারালাল আরএলসি সার্কিট, কিন্তু যারা এখনো দৌড়াদৌড়ির মধ্যে আছো তারা অলরেডি রেডি হও, যে কোনো সময় ক্যাম্পাস খুলে দিবে, যে কোনো দিনে ক্লাস হতে পারে। কাজেই যার যেখানে যা অ্যাফেয়ার্স আছে সেগুলো মিট আপ করতে হবে, কোথায় কে থাকবে না থাকবে। একটা ছেলে কিন্তু 1.5 মাস পরে সে ক্লাস করছে, গত 1 সেমিস্টারে 1 ব্যাচের, কারণ সে রুম টুমি ম্যানেজ করতে পারেনি, বাড়ি কিন্তু টাঙ্গাইল, একদম নিকটে ঢাকার, বুঝতে পারছো। কাজেই তখন হলো ওই সব ধরনের সমস্যা তোমাদের ফেস করতে হবে, কাজেই এখনই তোমাদের সেগুলো মাথায় রাখতে হবে। ঘোষণা যেটা আসছে সেটা হলো ফর অনলি প্রিপারেশনের জন্য, বুঝাইতে পারছি ঘটনা, যে ওই প্রতিষ্ঠান, ওই ছাত্র, ওই অভিভাবক যাতে রেডি থাকে ফর কন্ডাক্টিং ক্লাস ফেস টু ফেস। বুঝাইতে পারছি ঘটনাটা কি? হ্যাঁ, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। কাজেই সবাইকে সেই ধরনের প্রিপারেশন রাখতে হবে, এবং কিভাবে কোথায় দৌড়ায় আসবা, কোন গাড়িতে কে আসবে। কারণ যেহেতু করোনা তো আর যাবে না, তাই না, করোনা তো থাকবেই। স্যার ভ্যাকসিনেশনের তো স্যার ব্যবস্থা করবে স্যার সরকার তরফ থেকে স্যার।
সেটা করবে, সেটা তো তোমাদের প্রায়োরিটি নাই, তো তোমাদের প্রায়োরিটি আর পরে দেরি আছে। সেটা এখন তো দিচ্ছে সব ওই ওই টার্গেট গ্রুপ যেগুলো, ওগুলো আগে ফুলফিল হবে, তারপরে দেন সবাইকে, সেগুলো বহু দেরি আছে। স্যার করোনার মধ্যে পর্যায়ক্রমে করোনার মধ্যেও তো স্যার মাদ্রাসাদের তো ক্লাস চলছে স্যার। সেটা অন্য জিনিস, তাদের সবসময় চলছে, এখন খালি এই করোনার মধ্যে হ্যাঁ, সেই কিন্তু স্যার আমি বুঝলাম না স্যার, সরকার তো স্যার আমাদের এখানে ডিসকাস করবে, এগুলো কি এখানকার পড়াশোনার বিষয়? সেটা তো এখানে বলা যায়, সেগুলো হলো বলে রাজনীতিবিদদের কাছে যায়। তোমার এলাকায় যারা ওই মেয়র আছে, এমপি আছে, চেয়ারম্যান আছে, বা আওয়ামী লীগের সভাপতি বা বিএনপি সভাপতি আছে, থানা আওয়ামী লীগ, থানা বিএনপি, বা আরো অন্যান্য রাজনীতি, তাদের সাথে এইসব ডিসকাস করবে। ক্লাসে এইসব ডিসকাস তো হয় না। ক্লাসে করবা যে বলবা যে সিম্পলিফিকেশন মানেটা কি, ওই এসি মানেটা কি, প্যারালাল মানে কি, ইম্পিডেন্স কি হলো স্যার, এইগুলো ক্লাসে বলতে থাকবা, বুঝাইতে পারবা। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে সেগুলো অবে করার চেষ্টা করবা। এই তো হলো কাজ পারফেক্ট নাগরিক হিসেবে, বুঝতে পারছো? আমরা তো কাউকেই মানি না, সমস্যা তো ওই জায়গায় হয়েছে, যার জন্য তো বাংলাদেশের সমস্যা কখনো যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো সিম্পলিফিকেশন অফ হলো কি প্যারালাল সার্কিট, এই বিষয়গুলো আমরা ডিসি তো মিট করছি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে মিট করছি, দেন এগেইন কাম টু দা এই কি বলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আবার এই একই জিনিস, একই ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু এখানে ব্যবহার করে আসতেছি, ঠিক আছে? আর এই সিম্পলিফিকেশন মিন্স কি সেটা এখন কে বলতে হবে, এটা কি সিম্পলিফিকেশন মানে কি? এগুলো কিন্তু আমরা এতে পড়ে আসছি, কি নাম ধনু বলে, বহুবার করে পড়ে আসছি, ডিসি তে পড়ছি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে পড়ছি, এসি, সবই জানি এগুলো। হাউ টু সলভ এসি প্যারালাল RLC সার্কিট, সিকেটি, এই তো হলো আমাদের হলো বিষয়। সিম্পলিফিকেশন মিন্স সলভ দা নেটওয়ার্ক অর হলো কি সার্কিট, এই হলো সিম্পলিফিকেশন। দ্যাট মিন্স ওয়ান সার্কিট আমরা কিভাবে সিম্পলিফাই করে আইদার ফাইন্ড আউট দা ভোল্টেজ অর কারেন্ট অর পাওয়ার অর বোথ অফ থ্রি এট এ টাইম, একটা পাইলে বাকিগুলো পাওয়া যাবে, এই হলো বিষয়। দ্যাট আর ইন ইন্টারেস্ট how to solve AC parallel circuit. So there are some methods to solve the parallel AC RLC circuit. ঠিক আছে? One of them হলো vector method. Then admittance method, then vector algebra হলো vector phasor method, complex algebra ইত্যাদি অনেক কিছুই বলা যায় এগুলোকে। আমি কোনটা হলো কমপ্লেক্স algebra লিখেছি, এটাই ভালো, কমপ্লেক্স algebra or হলো ভেক্টর আর ফেজর algebra, এটাও লেখা দেখি। আচ্ছা এইভাবে লিখি, আমি একটু চেঞ্জ করে দিলাম, কমপ্লেক্স ভেক্টর algebra। আমি চেষ্টা করি সবসময় আপডেট বিষয়াদিগুলো সব এখানে, আমার এখানে তো লেখা বহু কিছু থাকে, যেটা বুঝতে পারছি ঘটনাটা। তাহলে আমরা কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড, এটাকে মেথডও বলা যায়, না বললেও চলে আর কি, অথবা কমপ্লেক্স ভেক্টর অ্যালজেব্রা মেথড, একই জিনিস। এই তিন মেথড ইউজ করে আমরা এই সলভ প্যারালাল সার্কিট RLC সার্কিট সলভ করে থাকি। যেহেতু আমাদের অ্যাডমিটেন্স বানান কি হয়েছে, আচ্ছা ঠিক বাদ করছে না, ইয়াসিন কে এটি বলতে চাচ্ছিলাম নাকি জি স্যার। অ্যাডমিটেন্স, হ্যাঁ
যেহেতু আমাদের টাইম কনস্ট্যান্ট এবং সিলেবাস তো বিশাল, কাজে প্রত্যেকটা মেথড আমাদেরকে আলোচনা বা পড়ানোর সুযোগ নাই। সেই কারণে সবচেয়ে যেটা সবাই যেটা করে বা সব জায়গায় আছে, বই পুস্তকে আছে, বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অর্থাৎ সার্কিট অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা সাধারণত ব্যবহার করা হয় সেটাই যে কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড, এটি আমরা প্রিফার করে থাকি। ঠিক আছে, কাজে ওইটা আমরা বাদ দিয়ে দেবো, এখন সব বাদ দিয়ে আমরা চলে যাবো হলো কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড বেসড অন দা কমপ্লেক্স অ্যালজেব্রা। এই মেথডটা বেসড অন দা হলো কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড। ঠিক আছে, আর এই কমপ্লেক্স অ্যালজেব্রা কি জিনিস সেটা আমরা পড়ে আসছি এতে, কি নাম যেন বলে, ইন্টারমিডিয়েটে, তাই তো নাকি? আমরা পড়ি নেই নাকি? তাহলে আমরা আচ্ছা এটাকে ডিলিট করে দিতে পারো। আমরা কই গেল এটা? কেন এইটা তো ডিলিট করবো আমি, এটাও ডিলিট করে দেই, অ্যাডমিটেন্স মেথড এটাও ডিলিট করে দিই। এই তাহলে আমরা ডিসকাস করবো মেথড। ধরো মেথডটা লিখে নিই, এসওডি কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড। এটা আমরা সিলেক্ট করলাম বা চুজ করলাম ফর টুডেজ ডিসকাশন। তাহলে কি হলো, আমি একটু আগে যেটা বলতেছিলাম, এই কমপ্লেক্স অ্যালজেব্রা আমরা জানি যে একটা কোয়ান্টিটির দুইটা মান থাকে, একটা রিয়েল মান আর একটা হলো ইমাজিনারি মান, না? সে ফর এক্সাম্পল y ইজ ইকুয়াল টু, একটা হলো রিয়েল মান a এন্ড হলো কি i অথবা j, যেভাবে লেখে। কোনো কোনো বইয়ে i দেখবেন, কোনো কোনো বইয়ে আসে হলো অথবা এইভাবে লেখে, j দিয়েও লেখে, যে এই কোন কোন বই এভাবে লেখে, এই i দিয়েও লেখে, কোনো এটা হলো রিয়েল পার্ট। এটা আমরা কিন্তু এর থেকে জানি, ইন্টারমিডিয়েট থেকে জানি, ফ্রম ম্যাথ। এটা হলো ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট অথবা ট্রাম বলে, একই কথা আর কি, রিয়েল পার্ট। ক্লিয়ার নাকি? আমরা এটা জানি না নাকি, ভুলে গেছি নাকি? স্যার জানি স্যার। বাস এই এই অ্যালজেব্রা আমরা ইউজ করে এখন আমাদেরকে এই প্রবলেম সলভ করতে হবে, অর্থাৎ এসি প্যারালাল সার্কিটটা সলভ করতে হবে। দ্যাট ইজ হয় আমাদেরকে রিডিজাইন করে নিতে হবে অল আওয়ার কোয়ান্টিটিস, দ্যাট মিন্স ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কি করতে হবে এইভাবে, অর্থাৎ ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা অল আর রিটেন, রিরিটেন অথবা রিরাইট as in this form, as in complex algebra form. That means কারেন্টের একটা এটা থাকবে, এটা থাকবে, ইম্পিডেন্সের একটা রিয়েল পার্ট থাকবে এবং হলো ইমাজিনারি পার্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে লিখি সেই ভেক্টর ইম্পিডেন্স, এবং সব হলো এখন হলো আমরা বলতেছি কিন্তু ভেক্টর। তাহলে কি হলো ভেক্টর ইম্পিডেন্স, এই যে ভেক্টর ইম্পিডেন্স, এই যে সাইনটা দিয়ে দিলাম। এর আগে কিন্তু এই সাইন আমরা দেইনি, শুধু আমরা জেড দিয়ে দিছি, অর্থাৎ ইম্পিডেন্স। এটাকে রিরাইট করব কিভাবে, ইন হলো কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্ম, দ্যাট মিন ইট হ্যাজ two parts, and one is the real part and another is the imaginary part. That means z cos phi plus z দিয়ে লিখি আমরা sin phi. That is Euler formula. এটা ফ্রম ইন্টারমিডিয়েট থেকে তোমাদের জানার কথা। এইভাবে আমাদের লেখা যাবে। কে আসলো আবার?
তোমরা আসলে হঠাৎ করতে এসে আবির্ভাব হবা, ডিস্টার্ব করবা, অন্যদের করবা, এই তো হলো অবস্থা। মানে জানারও আগ্রহ নাই, পড়ারও আগ্রহ নাই, বোঝারও আগ্রহ নাই, ওই রেডি জিনিস, ওই নোট দিয়ে দিছে, ওই স্লাইড দিয়ে দিছে, হ্যামার দিছে, তাতে আমরা খুশি। কিন্তু কোনো সুযোগ তো নাই এক পাতায় 100 টাকা লেখা বা বের করার কাগজ, মানে এক্সামিনেশন হলে, বুঝতে পারছো? আবার আমি বলি, কোনো ডিভাইস, কোনো কাগজ, কোনো খাতা কোথাও না, ওগুলো থাকবে একদম বাইরে সব, বুঝতে পারছো? প্রত্যেকটা ছাত্রকে চেক করে করে হলে ঢোকানো হয়, পরীক্ষা হলে। এইভাবেই চলতেছে এই বিশ্ববিদ্যালয়, এবং ডিলিটও তাই করা হয়। স্যার ক্যালকুলেটর নেওয়া যাবে না? হ্যাঁ, অর্ডিনারি ক্যালকুলেটর নিতে হবে, অন্য কোনো ক্যালকুলেটর এখানে নেওয়া যাবে না। সায়েন্টিফিক নেওয়া যাবে না? সায়েন্টিফিকের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক ভাগ আছে। সায়েন্টিফিক দিয়ে তো বহু কিছু করা যায়। না স্যার, সায়েন্টিফিক বলতে কি বোঝাইতেছো? স্যার সবই তো প্রোগ্রামিং সায়েন্টিফিক, ক্যালকুলেটর, স্যার প্রোগ্রামিং ক্যালকুলেটর সবই তো ছাড়া স্যার। সায়েন্টিফিক, সবই তো সায়েন্টিফিক। এবং পাওয়া গেলে কোনো কিছু ওগুলো সব বের করে দেওয়া হবে, অর্থাৎ এক্সপেল লাগে সোজা কথা। ওগুলো কোনো খাতের করা যায় না, যেমন ডুয়েট ক্যাম্পাস তেমন আমাদের ক্যাম্পাস এক, সব এক। কাজে কারোর জন্য ধারণা না হয় যে আমরা তো সব রেডি আছে, আর কোনো কিছু লাগবে না, শেখাও লাগবে না, বোঝাও লাগবে না, হেন করা লাগবে না, কিছুই লাগবে না, বুঝতে? সেটা করলে কিন্তু ভুল করবা। স্যার জেড এর আমি লাইনটা আমি আবার বলতেছি কিন্তু, স্যার জেড এর লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, স্যার উপরের লাইনটা জেড, জেড ইকুয়াল মানে জেড হলো ভেক্টর ইম্পিডেন্স, উই ক্যান রিরাইট ইন দা কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্ম। ওই যে এটা হলো, দিস ইজ দা, আমরা কিন্তু এইভাবে লিখে দিলাম কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্ম। স্যার লেখাটা বুঝতেছি না কি, জেড তারপর ব্র্যাকেট জেড, ফাই, হ্যাঁ, জেড cos phi প্লাস জে জে sin phi, দিস ইজ হলো ইমাজিনারি পার্ট এন্ড দিস ইজ হলো রিয়েল পার্ট। অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি আসলে এইভাবে লিখতে হয়, যে ফাই, যে ফাই, এই জেড ইজ ইকুয়াল টু, এটাকে ভাঙলে এটাকে এইলারের ফর্মুলা, এই যে এটা ইন্টারভিউতে আমরা এগুলো জানি, এটাকে এইভাবে লেখা যায়, দিস ইজ নোন অ্যাজ আ এইলার ফর্মুলা, cos phi প্লাস জে অথবা আই। আমরা জে দিয়ে করতে চাচ্ছি, যেহেতু বই পুস্তকে এখানে জে দিয়ে আছে, সেজন্য জে লিখলাম, জে sin phi। ঠিক আছে, দিস ইজ হলো ইমাজিনারি পার্ট, এই যে এটার মতোই, সেই কারণে উপরটা লিখলাম, আর একটি হলো রিয়েল পার্ট। ঠিক আছে, আচ্ছা। আর এটা হলো স্কেলার মান কিন্তু, আর সব ভেক্টর যেখানে রয়ে গেছে এই যে এর মধ্যে, এটাকে এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এগুলো সব আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি, এটা আমি নতুন কিছু বলতেছি না, জাস্ট আমি ইম্পিডেন্স, কারেন্ট, অ্যাডমিটেন্স ইত্যাদি ইত্যাদি রিরাইট করতেছি ইন টার্মস অফ কমপ্লেক্স অ্যালজেব্রা, অর্থাৎ ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্মে যেভাবে লিখতে হয় সেভাবে লিখতেছি, আর কিছু না। বুঝাইতে পারছি নাকি? তাহলে cos phi সমান আমরা জানি, একটু আগে বোধহয় লিখলাম বা লিখছি আগে বোধহয়, এটা আর বাই জেড, যে sin phi হলো x বাই জেড না, আমরা আগে লিখছি এগুলো সব পাতা উল্টাবে পাইবা। পাতা উল্টাই তো খুঁজে পাবে কিনা, সব তো সফট কপি নিয়ে বসে আছো, কোথায় যে কোনটা আছে কখনো প্র্যাকটিসও করোনি, কখনো জানো না, দেখো নি। এগুলো সব আসলে আমাদের প্রিভিয়াস যে ডায়াগ্রাম আঁকছিলাম ফিগার 1, সেখান থেকে সব আসবে। তাহলে এটা হবে হলো জেড দিয়ে গুণ দিলে এখানে হলো আর, আর এখানে কি হবে যে, আমি আমার এর সাথে মিলাই দেখি আর কি, আমি ভুল করতেছি কিনা। এই ঠিক আছে, এই জেড দিয়ে গুণ দিলে জেড সেট চলে যাবে, এগুলো তো স্কেলার মান, কাজে এগুলো কাটা যাবে, এবং এগুলো সব হলো জে এক্স, এর রিয়েল পার্ট এন্ড হলো ইমাজিনারি পার্ট, এই যে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার নাকি এক্স কোনো কোশ্চেন নাই? স্যার আছে স্যার, এক্স বাই জেড স্যার, ওটা স্যার আসলো স্যার, জে জের পর এক্স বাই জেড, ওটা এই যে সাইন ফাই এর মান, এটা ফর্ম তোমার পাতা উল্টাইতে হবে, কোনো কিছু তো লেখো নাই, এক কলমও তো লেখো নাই খাতা কলমে, বুঝতে পারছো? পট করে যে খুঁজে বের করবা। আমি ওই ডায়াগ্রাম এখন এখানে আঁকতে যাচ্ছি না, সময় স্বল্পতার কারণে। গতদিন এগুলো আঁকা আছে সব, বা আগের আঁকা আছে ডায়াগ্রাম, যেখানে রেজিস্ট্যান্স আছে, ইম্পিডেন্স আছে, হেন তেন আছে, কত কিছু আছে, রিঅ্যাক্ট্যান্স আছে, সব ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম যেগুলো বলা হয়।
বুঝাইতে পারছি? ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম ইত্যাদিতে অনেক নামই ডাকা যায়। কতদিনও আঁকা হয়েছে, কত লেকচারে। ফিগার 1 2 নাকি 2 ওই বি আসছিল না, সেগুলো উল্টায় দেখো, সেখান থেকে এগুলো সব আসে। কস ফাই এর মান বের করা যায় এইভাবে, এবং সাইন ফাই এর মানও বের করা যায় ফ্রম দিস ফিগার। তাহলে সেখানে আমরা জেড দিয়ে যদি গুণ দিয়ে দেই, আমি আবার বলতেছি এইসব জিনিসপত্র যদি তোমরা প্র্যাকটিস না করো, কোনো কিছুই করতে পারবে না, ডাব্বা মারা যাবে, একটা কিছু বের করতে পারবে না। কোনো ছবি, কোনো ভিডিও, কোনো হ্যান্ড রাইটিং, কোনো কিছু পারবে না বের করতে। প্রত্যেকটা ছাত্রকে চেক করে করে হলে ঢুকানো হয়। আর আমি আমার যত কাজে থাক, পরীক্ষার দিন আমি সেখানে প্রথমে গিয়ে হাজির হই, বুঝতে পারছো? এবং আমার সাথে যারা অন্যান্য টিচাররা থাকে একইভাবে সহায়তা করতে থাকে কাজেই। এবং এটা আসলে আমাদের এখানে ডুয়েটও তাই একই অবস্থা করা হয়। খাতা চালাচালি করলো, 2বার ধরা পড়ছিল, বের করে দেওয়া হয়েছে, একজনকে এক্সপেল করা হয়েছে। বুঝো তো, যখন লোডশিট নেয় না, এগুলো তোমাদের জানা দরকার আছে। পড়াবো কি, পড়ে লাভ তো নাই। আগে আমরা এটিকেট ম্যানার শিখে নিয়ে আগে। লোডশিট যখন নেওয়া হয় না, তখন কিন্তু খাতা বদলের একটা সুযোগ থাকে, জানো তো নাকি? এবং সেটা করা হয়েছিল আমাদের এখানেও, এবং ডুয়েট ক্যাম্পাসও করা হয়েছিল। বাট আনফর্চুনেটলি সবকিছুই ধরা পড়ে গেছে সাথে সাথে, যার জন্য ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, লোডশিট 1000টা না, ধরো 10টা লোডশিট নিয়েছো, সাথে সাথে পিন আপ করে নিতে হবে। ওই পোলাপনের প্যাপু ভ্যাপু আমি কিন্তু মের্সি করি না, শুনিও না, সব টিচারদের একইভাবে বলে দেওয়া আছে। লোডশিট নেওয়ার সাথে সাথে ওটা স্ট্যাপলার হয়ে যাবে, ওইটা যদি ছিঁড়ে দেওয়া বোঝা যাবে, সাথে সাথে এক্সপেল হয়ে যাবে। 10টা নিলে 10টা পর পর দেওয়া হবে, কখনোই খাতা গাঁথা হয় না শেষে। বোঝাইতে পারছি করো না? বলে যে আমার লেখা খারাপ হয়ে যায়, পাস করতে খারাপ হয়, ওগুলো কোনো এক্সকিউজ শোনা হবে না, কোনো কিছু শোনা হয় না। কাজে কোনো সুযোগ এখানে নাই যে কোনো কিছু বের করে লেখার। যা লেখো ফ্রম ইউর মেমোরি, যেটা প্রিপারেশন হবে হলো বাসায়। স্যার আমাদের উপর বিশ্বাস করতে পারেন স্যার, সমস্যা নাই স্যার, আমরা কেউ স্যার বিশ্বাস অবৈধ টিচার আবার ওগুলো হলো সব হলো কাজের পরিচয়, ওগুলো তো বিশ্বাস টিচার তো বলে এটা বিষয় না, এগুলো হলো এথিক্স কি বলে এটাকে, কি বলে, মেটাফিজিসিস্ট যারা এথিক ওই তারা এগুলো বলে, ওগুলো এথিস্ট বলে, এথিস্ট তারা এগুলো বলতে পারে। ওগুলো আমরা বিশ্বাস টিশ্বাসের মধ্যে এগুলো নাই, এগুলো লজিক দ্বারা সবকিছু হলো বিবেচ্য বিষয়। যেহেতু আমরা সব সায়েন্সের, এখানে এইসব বিষয় বিশ্বাস টিশ্বাসের বিষয়। বুঝাইতে পারছি ঘটনা? সব হলো সায়েন্স দ্বারা, লজিক দ্বারা, অর্থাৎ কাজে প্রমাণ দ্বারা, আর কোনো কিছু দ্বারা এখানে বিশ্বাস করে লাভ নেই। বুঝাইতে পারছো নাকি পারিনি? বুঝাইতে পারছি? ওকে, কাজে এখন থেকে প্রিপারেশন নাও, হাতে ধরে খাতা কলম নিয়ে বসে বসে প্র্যাকটিস করে করতে হবে। তাছাড়া কখনোই পরীক্ষা হলে যা মুখস্থ আওড়ায় দিয়ে কেউ কিছু কোনোদিন ভালো করতে পারেনি, পারবেও না। আচ্ছা, তাহলে কি হলো, এটা ইমাজিনারি পার্ট। তাহলে আমরা জেডটা কিন্তু কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্মে চলে আসলো। তাহলে এখানে আমরা জেড সমান সমান লিখি আবার করে নতুন করে। জেড সমান সমান কি পাইলাম, এগুলো সব লিখতে হবে তো, ফ্রম ইউজিং ফর্মুলা, ইউজিং এইলার্স ফর্মুলা, এগুলো লিখতে হবে তো, না লিখলে আর হবে না তো কোনো কিছু। কোথার থেকে মুখস্থ কি লেখছে ওগুলো দেখে কোনো কিছু করা হবে না। আর খাতা কিন্তু আমি মার্কিং করি না, 3 জন এক্সামিনার, অন্য বিশ্ববিদ্যালয়, আর এক বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয় লেখা দিই, এগুলো তোমাদের জানা উচিত, কনফিউশন যাতে দূর হয় যে স্যার আমাকে মুখ দেখে এই কাম করে দিছে। স্যার কিছুই করে না, যা করে এক্সামিনাররা করে ফ্রম আদার বিশ্ববিদ্যালয়। আমাদের সে প্যানেল আছে তৈরি করা, এবং সব বিশ্ববিদ্যালয়ে অনার্সের খাতা দেখা হয় 3 জন এক্সামিনার দিয়ে। বুঝাইতে পারছি ঘটনাটা কি বলতেছে? একজন আর একজনেরটা জানাও না কি হয়েছে না হয়েছে, দেন ফাইনালি করা হয়, গড় করে সেই মার্কস তোমাদের যোগ হয়েছে সেটা পরীক্ষা বিভাগে চলে যায়। কি আমি কি কোনো কিছু এই বলতেছি নাকি? হ্যালো, এগুলো তো আগেও বলছি, আবার করে বলতেছি, যেহেতু সামনে পরীক্ষা আসে যাক আর কি, যেদিনই আসুক। বুঝাইতে পারছি? আর এত কিছু চ্যানেল যদি গ্রহণ করতে না পারো, সিম্পলি গিভ আপ করে চলে যাও, যা খুশি, যেখানে বহু সাবজেক্ট আছে, বহু বিশ্ববিদ্যালয় আছে, বহু জায়গা আছে,
সরকারি বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয় ঢাকা বলো বইগুলো সব জায়গায় একই ধরনের সিস্টেম পরীক্ষা। এই সিএসি এখানকার সিএসি তাই ব্যতিক্রম না। এটা একটা হলো ব্র্যান্ড, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড না হতে পারে, সিএসি হলো একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড চলে সুনির্দিষ্ট কতগুলো রেগুলেশন দ্বারা, যে রেগুলেশন গুলো ওই লাল বইটার মধ্যে পরিষ্কার করে বলে দেওয়া আছে। সব বিশ্ববিদ্যালয়ে একই রেগুলেশন এবং একই ব্যক্তিরা বিভিন্ন বোর্ডে বিভিন্ন জায়গায় তোমাদের ফেস করতে হবে তোমাদের। কাজে এখানে যদি আমি কমতি দেই, ওখানে গিয়ে তোমাকে ধরে বসবে, কিসের সিএসি করে আসছো, এগুলো কোনো সিএসি হলো, এগুলো কোনো রেগুলেশন দ্বারা হলো, এগুলো কোনো হইলো, কিছু হইলো না, না প্রশ্নে জর্জরিত হয়ে যাবে। কিন্তু এখন কখনই আর হবে না। এখন বলতে যখন পাশ করে বের করতে, রেগুলেশন হলো মূল জিনিস, আইন হলো মূল জিনিস, সেই আইন আমরা সেইভাবে তৈরি করে রাখছি। সেই আইনেরই অংশ কথাবার্তা আমি এখন বলতেছি তোমাদেরকে। 3 জন এক্সামিনার থেকে কোনো লক্ষণ নকল হবে না, কোনো কিছু নাই, কেন নাই কেন নাই, বুঝাতে পারছি নাকি? আচ্ছা, তাহলে আমরা ওহমস ল লিখি এখন। এটা গেল, আমরা এখানে লিখে রাখলাম ওহমস ল। কি করব, কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্মে লিখবো, অর্থাৎ ভেক্টর ফর্মে। আবার কি আসলো, অর্থাৎ সবকিছু আমাদেরকে রিডিফাইন করে নিতে হবে, দেন না আমরা ক্যালকুলেশন করতে পারবো ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আগে আমরা কিন্তু শুধু ভি লাগছে ভোল্টেজ, এখন হয়ে গেল কি জন্য আই। এটাও তাহলে লেফট সাইডে যেহেতু ভেক্টর আছে, এখানেও ভেক্টর হবে, আবার ইনটু জেড স্কেলার প্রোডাক্ট। এই ইনটুটার কিন্তু গুরুত্ব আছে, এটা কিন্তু ডেসিমেল পয়েন্ট না, কিন্তু এটা কিন্তু স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ এটা মাল্টিপ্লাই করা হচ্ছে। দিস ইজ হলো ওহমস ল। স্যার ডট গুণন না এটা? হ্যাঁ, ডট পূরণ, হ্যাঁ। অল আর হলো কি জানো, ভেক্টর। এই যে এখানে এটা ভেক্টর, জেড ভেক্টর ইত্যাদি সব ভেক্টর, অর্থাৎ এইভাবে সবকিছু লিখতে হয়, এই যে এইভাবে, অর্থাৎ কমপ্লেক্স অ্যালজেব্রা ফর্মে। আচ্ছা, তাইলে কি হলো, ফাইনালি আমরা যদি এখন ভিটা লিখি, যেহেতু আমরা জেডটা পাইয়া গেছি, সেই কারণে আর আমাদের দরকার নেই অত কিছু, আমি অনেক কিছু এখানে ড্রপ করে দিলাম। এই জেড এর মানটা এখানে বসাবো, জেড এর মানটা হলো এটা আর প্লাস জে এক্স। It has also 2 component, real and imaginary, যেটা যখন গুণ করবো তখন রিয়াল ইমাজিনারি পার্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবকিছু মোটামুটি করলাম। বাদ থাকলো কি, উল্লেখযোগ্য হলো আমাদের নিউ টার্ম, নিউ কোয়ান্টিটি, অ্যাডমিটেন্স। এগুলো তো আমরা মোটামুটি জানি, কিন্তু আমরা এটার ক্ষেত্রে দেখে আসছি যে অ্যাডমিটেন্স একটা কোয়ান্টিটি আছে যেটা অনলি ফর এসি প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমাদেরকে নিউ টার্ম ইন্ট্রোডিউস করা আছে, সেটা হলো অ্যাডমিটেন্স। তাহলে এখানে অ্যাডমিটেন্সটা আমরা লিখে নিই, জায়গা খুঁজি কোথায় এখানে। আচ্ছা, পরের স্লাইডে যাই, নাহলে লাগলে দেখে লেখো অ্যাডমিটেন্স ডিনোটেড বাই হলো ওয়াই। এত কিছু চ্যানেলস গ্রহণ করেও আজকে তোমাদের পড়ানোই হবে না মনে হচ্ছে। এত কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেও এই বিশ্ববিদ্যালয়ের কতগুলো ভালো ছাত্র আছে যাদের সিজিপিএ অনেক হাই, 4 এর কাছাকাছি। তারা যদি পারে, তোমরা পারবা না কেন? সেই সংখ্যা 3-4 জন, 2 জন প্রত্যেক ব্যাচে। আমরা সেটাকে আরো বেশি 10 জনে উত্তীর্ণ করার জন্য আমি বহু চেষ্টা করছি। কোনো ব্যাচে 7 জন হয়েছে, কোনো ব্যাচে 5 জন, কোনো ব্যাচে 2 জনই রয়ে গেছে। স্যার আমাদের ব্যাচে স্যার অনেক বেশি হবে স্যার, অপেক্ষা করেন স্যার। সেটা 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 তো প্রমাণ তো আমি তো এখনো পাইনি, কিন্তু আমি তো বহুভাবে টেস্ট নিয়ে চেষ্টা করে দেখছি, এখনো কিন্তু সেই অবধি এখনো নাই। এখন কোন অবধি হবে সেটাই তো এখন বিষয়। আমার বক্তব্য হলো, তারা যদি পারে এই এত চ্যালেঞ্জ গ্রহণ করে, এই সিলেবাসে, এই এতে এইভাবে পড়াশোনা করে, টিচার তো এইগুলোই যারা পড়াচ্ছে, সে তারাই তো টিচার। 2-4 জন হয়তো এদিক মতন আসবে চাপে, এইভাবেই তো হয় সব বিশ্ববিদ্যালয়তে। সিএসসির ছাত্ররা কিন্তু কখনোই ফিক্স থাকে না,
হুট করে দেখবে বিদেশ চলে গেছে উচ্চ শিক্ষার জন্য, হুট করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। আগে বিশ্ববিদ্যালয় এখন একটু স্টেবল আছে, আগে এই সংখ্যাটা খুবই বেশি ছিল। কাজেই এটা হবেই, এই কারণেই তারাই তো আছে। কাজে তারা যদি এদেরকে ফেস করে এই ছাত্র পারে, তো তোমরাও নিশ্চয়ই পারার কথা, না পারার তো কোনো কারণ আমি দেখি না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার হলো রেগুলার পড়াশোনা করা, খাতা কলম নিয়ে। আচ্ছা, এটা একটু হলো না, এটা মুছে দেওয়া, একটু ভালো করে। তার জন্য দরকার হলো রেগুলার পড়াশোনা করা, খাতা কলম নিয়ে, নট অনলি যে ওই যে সব ওই যে স্লাইড লিখে নেওয়া, ওই যে অমক অমক দিছে, তমক তমক দিছে, এখানে তো সবই তো দিয়ে দিতেছে, কিন্তু তার মধ্যে তো কোনো খবর নেই। তাহলে ইম্পিডেন্স এখানে লিখতে হবে, ইম্পিডেন্স ডিফাইন ইন কমপ্লেক্স অ্যালজেব্রা অ্যাজ হলো কি, এই যে এইভাবে, এগুলো সব হলো ভেক্টর ফর্মে। অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন আমরা জানি এটা রেসিপ্রোকাল ভ্যালু অফ হলো ইম্পিডেন্স, কি হলো সেজন্য আসে আবার হয়ে গেল। আচ্ছা, আমরা জানি যে ইম্পিডেন্স হলো, সরি, অ্যাডমিটেন্স ইকুয়াল হলো রেসিপ্রোকাল ভ্যালু অফ হলো ইম্পিডেন্স। আচ্ছা, তাহলে এটা যদি আমরা স্কেলার করি, মডুল প্লাস করি আর কি, তাহলে এইভাবে না, এগুলো আমরা সব ইন্টারমিডিয়েট জানি, তখন কিন্তু এটা স্কেলার ফর্ম হয়ে যাবে, যেটা আমরা জানি। ঠিক আছে, এই দিস ইজ হলো স্কেলার ফর্ম আর দিস ইজ হলো ভেক্টর ফর্ম, অর্থাৎ এগুলো সব হলো কমপ্লেক্স ভেক্টর, কমপ্লেক্স অ্যালজেব্রা। ওকে, তাহলে আমরা কি হলো, আমরা জানি ফ্রম প্রিভিয়াস লেকচারস যে অ্যাডমিটেন্স হ্যাজ হলো টু কম্পোনেন্টস, একটা হলো রিয়েল আর একটা হলো ইমাজিনারি, একটা হলো কন্ডাক্টেন্স আর একটা হলো সাসেপ্টেন্স। সো উই ক্যান রাইট অ্যাডমিটেন্স এটা ইকুয়াল টু এইভাবে, এই যে হলো কন্ডাক্টেন্স মাইনাস সাসেপ্টেন্স, ওইখানে স্মল ছিল, এখানে যেহেতু ভেক্টর ওই কারণে আমরা ক্যাপিটাল দিয়ে লিখলাম। এই রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, যদি বি যদি পজিটিভ হয় অর্থাৎ সাসেপ্টেন্স যদি পজিটিভ হয় হবে যখন হলো এক্স হলো কি পজিটিভ, অর্থাৎ নেট রিঅ্যাকট্যান্স যদি পজিটিভ হয় তাহলে এই বিটা হলো পজিটিভ হবে, আর জেনারেল ফর্মুলা হলো মাইনাস দিয়ে। দিস ইজ হলো কি কমপ্লেক্স অ্যালজেব্রা ফর হলো অ্যাডমিটেন্স। স্যার তাহলে ক্লিয়ার? স্যার কমপ্লেক্স অ্যালজেব্রার যে দুইটা পার্ট আছে, রিয়েল আর ইমাজিনারি, তাহলে স্যার রিয়েলটা হচ্ছে অ্যাডমিটেন্স আর ইমাজিনারিটা হচ্ছে সাসেপ্টেন্স। না না, কন্ডাক্টেন্স, ও স্যার, ইয়া এটা হলো কন্ডাক্টেন্স, রিয়েলটা কন্ডাক্টেন্স। রিয়েলটা হলো কন্ডাক্টেন্স। তাহলে লিখি জি স্যার। লিখি লিখি কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স স্যার এটা তো সব সময়ই হবে, তাই না? এটা হলো কন্ডাক্টেন্স, হ্যাঁ হ্যাঁ সব সময় তো অবশ্যই। আর হলো কি সাসেপ্টেন্স, সাসেপ্টেন্স শোনো, আমার কোনো দরকারই ছিল না এই যে এত কষ্ট করার, বুঝতে পারছি ঘটনাটা। কারণ আমি তো ফলো করি হলো যারা ভালো ভালো টিচার ভিতরে বাইরে, অর্থাৎ দেশে দেশের বাইরে, কারা তারা কিভাবে আমাদের কিভাবে পড়াইছে, এখন কারা কিভাবে পড়ায়, সেই সব ফলো করার চেষ্টা করি, বুঝলি? স্যার আপনি আমার- মনে স্যার আপনি মনে কি কষ্ট পেয়েছেন নাকি স্যার? কষ্ট অর্জনে না, বিষয়টা হলো যে লাভটা কি হচ্ছে, লাভটা তো কোনো কিছুই নাই। শিক্ষা ব্যবস্থা তো এমন ভঙ্গুর অবস্থা যে ওই আমাদের মতো দুই চারজন হেনাতেন করে চেষ্টা করেও কোনো কিছু করতে পারবে না বা পারতেওছে না। পুরা ব্যবস্থায় তো ভঙ্গুর অবস্থা, সব হলো চাই আমরা হলো রেডিমেড, সবকিছু রেডিমেড বলে কোনো কিছু আসলে নাই।
আর আমি প্রথম লেকচারে প্রথম দিন বলছিলাম যে সিএসসি তে কখনোই শর্টকাট মেথড বলে কোনো কিছু তো নাই, এখানে এত কম্পিটিশন, এখানে খুব টাফ কোনো কিছু করার, শুধুমাত্র ভালোরা টিকে থাকবে, বাকিরা সব নাই, হাওয়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি রেডি আছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে চাবো যে কিভাবে আমরা পারফর্ম করতে পারি, অর্থাৎ হাউ টু সলভ দ্য প্যারালাল সার্কিট, অর্থাৎ প্রসিডিউর। আমাদের সবকিছু রিডিফাইন করা হয়ে গেছে। ইম্পিডেন্স হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, অ্যাডমিটেন্স, তারপরে কি যেন বললাম, কন্ডাক্টেন্স ইত্যাদি, যে সবই তো মোটামুটি সব, নাই আর তেমন কিছু বাদ। আই ভেক্টর ওয়ান্স উই হ্যাভ রেডি, এখন আমরা তো রেডি আছি, তাই তো? স্যার ওই যে ভি ভেক্টর ইকুয়াল আই ভেক্টর তারপর ডট গুণন জেড ভেক্টর, ওইখানে তো স্যার জেড ভেক্টরের মান পাইছি, কিন্তু স্যার আই ভেক্টরের জন্য তো কিছু বলেন নাই। আই তো নাই, আমি তো জেড দিয়েই করতেছি, আইদার আই ধরে করবা ইমেজিনারি মান অথবা জেড। তো যতটুকু আমি দেখছি ট্রিপলের বই পুস্তকে, আমি এ পর্যন্ত সব জায়গায় জেড দিয়ে লেখা, আই দিয়ে লেখা আছে শুধুমাত্র ইন্টারমিডিয়েট বইগুলোতে, অর্থাৎ ম্যাথের বইগুলোতে, ম্যাথমেটিক্স কমপ্লেক্স অ্যালজেব্রা যেখানে আছে সেখানে আই ইউজ করা না আছে। স্যার, না স্যার, ওইটা না স্যার, এই যে তাহলে আগের পেজে স্যার এই যে ভি ভেক্টর ইকুয়াল আই ভেক্টর ডট গুণন জেড ভেক্টর লিখছেন না, এই যে স্যার এখানে ডান এখানে, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার জেড এর মান তো পাইলাম, কিন্তু আই এর জন্য স্যার কিছু তো বলেন নাই। আই আই তো সেই কমপ্লেক্স নাম্বার, আই স্কয়ার সমান -1, এগুলো তো আমার দেখাবো, এগুলো তো। স্যার কারেন্টটাই, কারেন্টের যে বড় হাতের আইটা। আচ্ছা, এটা তো কারেন্ট, আমাদের কারেন্ট এখন হলো ভেক্টর ফর্মে, এটা তো সার্কিট কারেন্ট, অর্থাৎ কারেন্ট যেটা ফ্লো হবে প্যারালাল সার্কিটে, সেই কারেন্টটা। তাহলে এটা হলো ভোল্টেজ, এগুলো তো আমি মুখে বলছি, তোমার লিখে নিতে হবে তো। এটা হলো ভোল্টেজ, হলো ভেক্টর ফর্মে হবে, কারেন্টও ভেক্টর ফর্মে হবে, সবই ভেক্টর ফর্মে সব। এন্ড হলো কমপ্লেক্স নাম্বারে, কমপ্লেক্স সিস্টেমে, অর্থাৎ কমপ্লেক্স অ্যালজেব্রা, অর্থাৎ উই ইউজ হলো কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড। এই হলো বিষয়, কাজে সবই হলো ভেক্টর এবং কমপ্লেক্স। আচ্ছা, তাইলে আমরা কি করব এখন? লেখো এক্সাম্পল, কনসিডার, লেখো কনসিডার এ আরএলসি AC parallel circuit shown in the figure হলো, আজকে হলো 1 না? হ্যাঁ, আজকে হলো 1, shown in the figure 1। আমি নেক্সট স্লাইডে যাই। shown in the figure 1, এখানে ফিগারটা আঁকি। কনসিডার এ AC RLC parallel circuit shown in the figure 1। আমরা একদিন বোধ আঁকছিলাম কিনা জানি না, যাই হোক আবার আঁকি। উপরে আমাদের হলো কি জন্য, একটা প্যারালাল ব্রাঞ্চ, রেজিস্ট্যান্স, এন্ড হলো কি ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স and then হলো another parallel branch। তোমরা পারলে ভালো করে আঁকো, মাউসটা নতুন তো। ও আচ্ছা, এটা তো হলো কন্ডাল আরএলসি সার্কিট না, এটা তো ইন্ডাকটেন্স হবে না, আচ্ছা ইন্ডাক্টর দিতে হবে। ওকে, হ্যাঁ connected with the parallel with the AC voltage supply, AC supply। V আর এখানে হলো I, কারেন্ট এইভাবে যাচ্ছে। দেন হলো কি জন্য, এটা হলো R1 having two parallel branch actually, তাই তো? R1 R2 resistance, এটা হলো JXL যেহেতু ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স, আর হলো মাইনাস
যে আমরা এটা বলছিলাম সবসময় এটা হলো নেগেটিভ হয়, যে এক্সি, যার জন্য এটা হলো ডাউনওয়ার্ড ছিল ডিরেকশনটা যখন আমরা আঁকছিলাম ভেক্টর ডায়াগ্রাম, মনে আছে? তার মানে কি লেক্স করবে ভোল্টেজ ড্রপটা এখানে। ওকে, shown in the figure হলো, এটা একটু ভালো করে আঁকি দিতে হবে। shown in the figure 1, এটা হলো ফিগার 1। ফিগার 1 আজকের মতো এই হলো আমাদের হলো প্রবলেমটা, না? আমরা এখান থেকে কি করব, সবকিছু বের করব, অ্যাডমিটেন্স, সনাতন ইত্যাদি ইত্যাদি। দেন ইউজিং ওহমস ল আমরা ভোল্টেজও বের করতে পারবো, কারেন্টও বের করতে পারবো ইত্যাদি। এই তো আমাদের টার্গেট। আর আমরা want to show the হলো how to calculate। তাহলে আসো এখান থেকে আমরা সলভ করার চেষ্টা করি, তাইলে বুঝতে পারবো এখন। তাহলে আমাদের প্যারালাল সার্কিট হয়ে গেছে দুইটা, হ্যাভিং হলো কি ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স আর হলো ক্যাপাসিট্যান্স, এই তো সবই আছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা উই হ্যাভ টু ফার্স্ট ক্যালকুলেট দা হলো কি অ্যাডমিটেন্স ফর ব্রাঞ্চ 1, সেই জন্য 1 দিলাম। অ্যাডমিটেন্স 1 ভেক্টর, তার মানে কি 1/z1, এটা একটা ভেক্টর হবে। একটু আগে আমরা এটা করে আসছি, ঠিক আছে? এই অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন এইভাবে তো আমরা একটু আগে লিখে আসলাম। কাজে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্যালকুলেট হলো কি অ্যাডমিটেন্স। তারপরে আমরা দেখে আসছি যে এটা হলো এইটা আর আর প্লাস জে এক্সেল, ঠিক আছে? উপরের ব্রাঞ্চ আমরা কিন্তু আছি, এই যে R1 জে এক্সেল, ঠিক আছে? এখন আমাদেরকে স্কেলার ফর্ম লিখতে হবে, তো তাহলে এদিকেও আমরা আগে ভেক্টর করে থাকি, তারপর স্কেলার পরে করবো না। তাহলে এখন যদি আমরা এটাকে সলভ করতে যাই, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত জানি অপোজিট সাইন দিয়ে উভয় পাশে ভাগ দিতে হবে, গুণ দিতে হবে, এই তো। অর্থাৎ R1 মাইনাস এক্স আই এক্সএল, আবার এখানে হলো কি R1, এখানে 1 কিন্তু 1 প্লাস আই এক্সএল ইন্টু এই যেখানে গুণ দিচ্ছে এটাকে আবার ভাগ দিয়ে দিতে হবে, তাহলে আর ওইটাই থাকবে। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ে আসছি, কারণ অবাক হওয়ার কিছু নেই, এইভাবে কিন্তু ওখানে সলভ করতে হচ্ছে। এই তাহলে এটা হয়ে যাবে হলো R1 মাইনাস সে এক্সএল, আর এটা হলো ওই স্কোয়ার করলে পরে এখানে আর স্কোয়ার 1, আর এখানে কে বলতে হবে, এই যেটা গুণ করলে ওই এই জে স্কোয়ার হবে না, আই স্কোয়ার, যেটা আমরা ইন্টারমিডিয়েটে তাহলে প্লাস হয়ে যাবে, তাই তো? তার মানে এক্সএল স্কোয়ার হয়ে যাবে, আর ওটার মানে 1, এই তো। এই যে জে স্কোয়ার হয়ে যাবে না, এই জে স্কোয়ার হলো -1, আর ওই এর মাইনাসে এই একটা মাইনাস থাকবে না এখানে, সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো। তাহলে এক্স স্কোয়ার এল, এই তার মানে এটাকে যদি আমরা ভাঙি এইভাবে, ফাইনালি ইন্টারমিডিয়েট এগুলো আমরা করছি, এইসব আলাদা আমরা বহু করছি, এক্সারসাইজও ছিল। আমরা এগুলো অভ্যাস না পারলে বই খুলে গতদিন এগুলো বলছি, এইটাতে আমরা ভাগ দিয়ে দেবো, প্লাস এক্সএল স্কোয়ার মাইনাস জে
xl r square 1 square plus xl square দেখছো real part and imaginary part হয়েছে real part imaginary for this circuit for this specific circuit তাহলে হলো এটাকে যদি আমরা এইভাবে লিখি এখন তাহলে মনে করো এটা হলো যেহেতু সব আপার ব্রাঞ্চের জন্য করতে J1 দিলাম এটা হলো তার মানে কন্ডাক্টেন্স আর এটাকে হলো B1 দিয়ে দিই where J1 হলো ইকুয়াল টু হলো এটা কন্ডাক্টেন্স এইভাবে আমরা লিখতে পারি তাই তো this is হলো কন্ডাক্টেন্স প্রিভিয়াস লেকচার দেখলে সব বুঝতে পারবে যেটা তো আসলে কন্ডাক্টেন্স দিতে হওয়ার হতো যে and হলো কি সাবসেপ্টেন্স এই 1 মিন্স হলো নাম্বার 1 প্যারালাল ব্রাঞ্চ মানে আপার প্যারালাল ব্রাঞ্চ এটা হবে হলো xl r স্কয়ার প্লাস xl স্কয়ার শেষ conductance of upper branches আর susceptance of হলো upper branches এটা হলো upper এটা হলো lower branch মানে ফার্স্ট ব্রাঞ্চ আমরা ধরেছিলাম সেজন্য 1 1 লিখলাম আর কি তাহলে conductance of হলো ফার্স্ট ব্রাঞ্চ আর দ্যাট মিন্স হলো upper branches and susceptance হলো upper branches ঠিক আছে তাহলে অ্যাডমিটেন্স ফর হলো আপার ব্রাঞ্চের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অ্যাডমিটেন্স ঠিক সিমিলারলি আমরা যদি লোয়ার ব্রাঞ্চের অর্থাৎ ব্রাঞ্চ 2 এই একই প্রসিডিউর যদি we are doing so then we will get একই ভাবে করে আসে এখানে 2 হবে না 2 হবে আর হবে হলো এখানে প্লাস হবে যখন মাইনাস আছে সেই কারণে প্লাস হয়ে যাবে যে b2 স্কয়ার লিখলাম না ধরো এটা হলো b2 এটার সাথে মিল দেখা যায় J1 আর এটা J2 B1 B2 ফর হলো কি অ্যাডমিটেন্স ফর হলো সেকেন্ড ব্রাঞ্চ এই ব্রাঞ্চের জন্য সেকেন্ড প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে স্যার y2 এই একই প্রসিডিউর করলে আমরা এটা পাবো হ্যাঁ কি স্যার y2 এর উপরে স্কয়ার নাকি এটা না স্কয়ার না ওটা হলো ভেক্টর হবে তো এটা ভেক্টর ওইটার মতোই ফার্স্ট ব্রাঞ্চে যে আবার সে ওই জাস্ট ওইটা কি এগুলো ক্যালকুলেশন করে দেখবা আর কি এইভাবে একই প্রসিডিউরে যেখানে যেভাবে করা হয়েছে একই স্যার এটা কি দেখাতে হবে না পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে হ্যাঁ অবশ্যই দেখাতে হবে আমি তো এখানে স্যার যদি আমি y1 এরটা বের করে তারপর স্যার সিমিলারলি লিখে স্যার ওটা ইকুয়েশনটা এখন দেখাই দিয়ে হবে ওরা তো মুখস্থ বিদ্যা হয়ে গেছে ওখানেও কিন্তু ক্যালকুলেশনের আছে অত সোজা না মনে করো যে ওইটা বুঝছো কিনা সেটা হলো বিষয় এই y2 হলো এটা z2 সেখান থেকে আমাদের হলো y2 এইভাবে লেখা যায় ইত্যাদি পাওয়া গেলে হলো এইভাবে সিমিলারলি আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তোমাদেরকে পুরোটা ক্যালকুলেশন করতে হবে বোঝার জন্য শেখার জন্য ঠিক আছে তাহলে এখন টোটাল অ্যাডমিটেন্স কি হলো ফর দিস সার্কিট লেখো টোটাল অ্যাডমিটেন্স of the circuit 1 total admittance আমি কোথায় লিখবো এখানে লিখে দাও ওয়েট করো এখানে লিখি এখানে total admittance of the circuit is 1 figure 1 ব্র্যাকেটের মধ্যে লেখো of the above circuit এই যে total admittance এটা হবে হলো এটার দুটো যোগফল তাহলে y1 এর মান যদি আমরা এখানে বসায় দেই g1 - j b1 and হলো কি y2 এর মান হলো এটা j2
প্লাস জে বি টু, এগুলো বাসায় বসে ক্যালকুলেশন করতে হবে, দেন রপ্ত করতে হবে, আদারওয়াইজ তো পারবো না। তাহলে কি হলো দেখো এখন, স্যার মাঝখানে প্লাস হবে। প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে, ধরো জায়গা এনে একটু প্লাস দিয়ে দিলাম। আচ্ছা যা এটা একটু মশাকে প্লাস দিয়ে দিই, ধরো এখানে হলো প্লাস, এই ঠিক আছে এখন না? আচ্ছা তাহলে যদি আমরা প্লাস করি জে ওয়ান প্লাস জে টু, আমরা গ্রুপিং করি জে ওয়ান প্লাস জে টু, ঠিক আছে। আর এখানে হবে হলো মাইনাস যে লিখে আগে যে ইন্টু ব্র্যাকেট দিয়ে দিই যে ইন্টু জে টু বি, সরি বি জে না তো বি হবে, ধরো বি ওয়ান মাইনাস বি টু, বি ওয়ান মাইনাস বি টু, বি ওয়ান মাইনাস বি টু। আমি কন্টিনিউ করি, তাহলে এই দুটা হলো ধরো ক্যাপিটাল জি, একটাকে আমি লিখছি না, মাইনাস জে ক্যাপিটাল বি, কন্ডাক্টেন্স আর হলো সাসসেপ্টেন্স, যেখানে হলো এই জে হলো সমান জিটা হলো জি ওয়ান প্লাস জি টু আমি সরাসরি ক্লাসে, বুঝতে পারছো, সবকিছু বোর্ডে লেখি, ওই মুখস্থ হানাতো না, ওই যে অমক স্লাইড তমক স্লাইড, আমি কখনোই এসব করতে যাইও না, যায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এটা ফুললি নিষিদ্ধ, তারা সিন্ডিকেট থেকেই সিদ্ধান্ত নিয়ে এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করতেছে। সবকিছু লিখতে হবে বোর্ডে, বুঝাইতে পারছি? এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট হলো পড়াশোনা। আচ্ছা এনিওয়ে, তাহলে কি হলো, এই ক্যাপিটাল জিটা হলো জি ওয়ান প্লাস জি টু, দ্যাট মিনস এটা হলো কন্ডাক্টেন্স আর হলো সাসসেপ্টেন্স। তাহলে এখন যদি পরের স্লাইডে যাই আমি, এখন যদি আমরা স্কেলার মান বের করি, এটাও আমরা স্যার একটু দাঁড়ান স্যার, একটু লেখা বাকি ছিল স্যার। এটা যদি আমরা স্কেলার বের করি, এটা হয়ে যাবে হলো স্কেলার মান ওয়াই, দেন এটা হয়ে যাবে রুট ওভার, এগুলো তো আমরা জানি মনে হয় নাকি, জি ওয়ান প্লাস জি টু স্কোয়ার, অর্থাৎ রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, বি ওয়ান মাইনাস এটা বি টু স্কোয়ার। এই অথবা যদি ওই ওইভাবে লিখে আমরা ক্যাপিটাল জিতে, সেটাও হবে একই কথা, সেটাও লেখা যায়। আমি ক্যাপিটাল জিতে যদি লিখি, আমার এখানে মশা কামড়াচ্ছে, যার জন্য আমি না এদিক না ওদিক, এটা যদি স্যার কয়েল ধরেন স্যার। ক্যাপিটাল ওই জায়গায় তো সবই আমার ব্যতিক্রম, কয়েলও আমি জ্বালাই না কোনো, আনফরচুনেটলি কয়েলও চালাই স্যার না। মশার কামড় খাবেন তো স্যার কয়েল ধরাবেন না স্যার। ব্যাট আছে আমার, স্যার ইলেকট্রিক একটা র‍্যাকেট রাখতে পারেন। হ্যাঁ র্যাকেট আছে, সেই র্যাকেট চালাবো সন্ধ্যার সময়। আচ্ছা যাই হোক, তাহলে কি হলো, আইদার এইভাবে অথবা এইভাবে, এটা হলো স্কেলার মান। কে যেন বললো যে কি যেন লিখতে পারে, লেখো, আমি এটাকে একটু মশা তারাই হয়েছে, এইভাবে লেখা যায়, ওভাবে লেখা যায়। এখন হলো অ্যাঙ্গেলটা ফেজ, এটা হলো আমরা অ্যাডমিটেন্স পাইলাম, তারপর হলো স্কেলার ভ্যালু অফ অ্যাডমিটেন্স পাইলাম, দেন আমরা হলো ফেজ, এটা আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়, ভাগ দিতে হয় হলো ইমাজিনারিটারে রিয়াল পার্ট দিয়ে, দেন উই উইল গেট হলো ফেজ।
আমাদের ক্ষেত্রে ট্রিপলের ক্ষেত্রে হলো আমরা ফেজ বের করবো হলো এইভাবে G2 এখান থেকে 5 আমরা বের করতে হবে tan ইনভার্স না, এগুলো তো আমরা জানি, ওই জন্য আর ওটা লিখলাম না। অথবা যদি ক্যাপিটাল জিতে লিখি tan phi ইকুয়াল টু হলো B বাই G। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা সবকিছু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে টোটাল কারেন্ট কি হবে? স্যার একটা B1 হবে স্যার, বি লেখছেন শুধু। কোথায় দেখেন না? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আই হয়ে যাবে হলো ভেক্টর টোটাল কারেন্ট, অ্যাডমিটেন্স পেলাম, টোটাল কারেন্ট হয়ে যাবে হলো I1 ফর ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে যতটুকু কারেন্ট ওখানে স্প্লিট হলো এটা ভেক্টর, আর হলো I2 এই I2। তাহলে কি হলো I1 মানে হলো, আমি এখান থেকে লিখি, আমরা এটা জানি ফ্রম আওয়ার ডেফিনেশন না, I1 হলো V Y1 সব ভেক্টর, আর হলো কি হলো I2। কেন এখানে ই হলো ভি হলো, কেন এখানেও ভি হচ্ছে কেন? এটা I1 সরি V1 V2 বলতেছি না কেন, সরি এটা হলো Y, সরি সরি বসে স্যার প্যারালাল সার্কিট ভোল্টেজ তো স্যার সিবি থাকবে। আর এটা সবাই আমরা বুঝি কিনা সেটা একটা বিষয়, তার কারণ অনেক সময় এগুলো সব মুখস্থ এমন ভাবে উত্তর দিতে থাকি আমরা, সেটাই বলতেছি। এই ভিটা কেন এখানে V1 হলো না, এখানে V2 হলো না, এই যে সেটাই আমি বলতে চাচ্ছিলাম। এই আসিন উত্তর দিল যে যেহেতু এটা প্যারালাল সার্কিট, তার মানে আমাদের ওই একই যে ক্লাসিক্যাল রুলস সেটা আমাদের সব সময় বহাল থাকে, আদারওয়াইজ তো সব তো ই হয়ে যাবে, কি বলে ডিস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ প্যারালাল সার্কিটের ভোল্টেজ সেম থাকবে ব্রাঞ্চের ক্ষেত্রে, তাই তো নাকি? সেই কারণে এখানেও ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে যা আসবে ভোল্টেজ, সেকেন্ড ব্রাঞ্চে অলসো সেম ভোল্টেজ থাকবে। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা আর কোনো ইন্ডেক্স দিলাম না V2 V1, ঠিক আছে? বাট এইগুলো সব ডিপেন্ড হবে অ্যাডমিটেন্স, কারেন্ট ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে স্যার টোটাল পেয়ে গেলাম। স্যার I2 এর উপরে স্যার ভেক্টর হবে। I2 কই? তবে I2 ভেক্টর। তাহলে কি হলো আমাদের এখানে I সমান সমান এগুলো যদি বসাই, বসাইলে এরকম হবে আর কি। আমি একবারে করার চেষ্টা করতেছিলাম, বোঝার কথা। এই যে I1 এর মান এটা বসাই দিছে, আর I2 এর মান এটা বসাই দেওয়া হয়েছে, আর এটা হলো ভিটা আমরা নিয়ে আসলাম, এখানে এইভাবে লেখা যায়। এটা সমান সমান হলো ভেক্টর ভি, আর এটা হলো ক্যাপিটাল ওয়াই। একটু আগে আমরা ওদের লেখার চেষ্টা করছিলাম, কোথায় যাবে এই প্রিভিয়াস স্লাইডে ওদের আছে এটা, এই যে এই যে এই যে এই যে দেখা যায় এটা, ঠিক আছে? তাহলে এটা হলো ওহমস ল, কারেন্টও বের হয়ে গেল, সব ইম্পিডেন্সও বের হয়ে গেল, তার মানে আমরা পাওয়ারও ক্যালকুলেশন করতে পারবো। এই তো শেষ। এইভাবে যদি আমাদের যতগুলো প্যারালাল ব্রাঞ্চ থাকবে ততগুলো শিখ, এইভাবেই যদি 10টা প্যারালাল ব্রাঞ্চ থাকে বা 5টা প্যারালাল ব্রাঞ্চ থাকে, then we will start from our calculation of হলো কি impedance, sorry admittance, then এই ভেক্টর অ্যালজেব্রা ব্যবহার করে আমরা সবকিছু বের করতে পারবো, কারেন্ট, ফেজ ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? ওখানেও কিন্তু আমরা তাই করছি, ডিসির ক্ষেত্রেও তাই করছি, এসির ক্ষেত্রেও, সিরিজের ক্ষেত্রেও তাই করছি, এখন প্যারালাল ক্ষেত্রেও তাই, জাস্ট এখানে আমরা রিনেম করছি is a different quantity, that means admittance। আর কারেন্ট ভোল্টেজ তো আমরা আগেই জানি, ইম্পিডেন্স আগেই জানি, নতুন টার্ম হলো কি কন্ডাক্ট্যান্স, সাবসিস্টেন্স, আর হলো অ্যাডমিটেন্স। তাহলে এইভাবে আমরা আমাদের ক্যালকুলেশন করে, এখানে কোথায় গেল, এখান থেকে শুরু,
এইভাবে আমরা যে কোনো সার্কিটের মান বের করতে পারবো, অর্থাৎ সার্কিট কারেন্ট বের করতে পারবো এন্ড সেখান থেকে পাওয়ার বের করতে পারবো। ঠিক আছে? আর কেউ বোঝা নাই বলো দেখি, যে বোঝো নাই সে বলো যে আমি এখানে বুঝে নেই। আমি একটা প্রবলেম দিয়ে আমি আজকে আমাদের শেষ করে দেবো। এইভাবেই কিভাবে প্রবলেম সলভ করতে হয় এই প্রবলেমটা আমি দিয়ে দিলাম। বলো কে বোঝো নাই বলো, না বুঝলে আজকে সন্ধ্যায় বসে ইন্টারমিডিয়েটের ম্যাথ বই বের করবা, যেখানে কমপ্লেক্স অ্যালজেব্রা আছে, সেখানে অনেক ধরনের এক্সারসাইজ দেওয়া আছে, সেই এক্সারসাইজ সলভ করে বের করবা, দেখবা সব পারবা। দেন পরে আসে সার্কিটে আসবো, তখন পারবা সবই। বুঝতে পারছো নাকি? না হলে পড়েই থাকবে, পড়েই থাকবে, পড়ে থাকার মধ্যে আর থাকলে আর কখনো সলভ হবে না কোনো কিছু। আচ্ছা, এখন একটা প্রবলেম, রিয়েল প্রবলেম এটা লেখো, এটা সলভ করবো। আমি এখানে পরের স্লাইডে যাই। লেখো, টু impedances given by Z panna equal to 10 plus J5 and Z2 equal to 8 plus J6 are IMED joined in parallel and connected across a voltage of V equal to 200 volt. Imaginary path দিলাম না, সেটা ঠিক আছে, 200 ভোল্ট। আচ্ছা, calculate the circuit current তারপরে its phase and the তিনটা জিনিস বের করতে হবে, and the branch current and series branch current। এই ঠিক আছে? Two impedances given by Z1 এত Z2 এত are joined in parallel and connected across a voltage of V এত volt, 200 volt. Calculate the circuit current, its phase and the branch current। ঠিক আছে? এই হলো তোমাদের হলো ওই একটু আগে যে দেখালাম, Z1 means হলো ফার্স্ট ব্রাঞ্চ আর Z2 হলো সেকেন্ড ব্রাঞ্চ, অর্থাৎ আপার অথবা লোয়ার। এটা Z2 ধরো লোয়ার, Z1 হলো আপারটা। এই আর আমি একটা প্রবলেম দিয়ে দিই, সেটা হলো যে ফার্স্ট ডিজাইন ড্র দ্য সার্কিট। এটা তো আছেই, এনে লিখে দিলাম FI আর আমি ড্র করে দেখালাম না। ফার্স্ট ডিয়ার AW ড্র দ্য অ্যাকচুয়াল দরকার নাই, সার্কিট using these values
হলো ফার্স্ট। দেন হলো ক্যালকুলেট দ্য কারেন্ট অ্যানাপেলারি। ফার্স্ট ড্র দ্য সার্কিট ইউজিং দিস ভ্যালুস। এই সব ভ্যালু কিন্তু দেওয়া আছে, এই যে সব দেওয়া আছে। তোমার সার্কিটটা ড্র করতে হবে জাস্ট প্রিভিয়াস সার্কিটের মতোই, যেটা আমি এই যে, বাট কোথায় কোনটা বসবে সেটা হলো তোমাদের সিদ্ধান্ত, এই যে এটার মতোই, ঠিক আছে? হ্যাঁ কি হ্যালো, জি জি স্যার স্যার। ঠিক আছে স্যার। তোমাদেরকে কাজ হলো প্রথমে আমি আগে বলি সার্কিট যে ড্র করতে পারবে সে অনেক কিছুই সলভ করতে পারবে, আর সার্কিট যে ড্র করতে পারবে না সে কোনো কিছু সলভ করতে পারবে না। এটা আমার এখানে ছিল না, কিন্তু আমার কিন্তু মাঝে মাঝে এগুলো টেস্ট করার জন্য এগুলো দিই, অর্থাৎ এগুলো হলো ক্লাস অ্যাক্টিভিটির পার্ট হিসেবে, যে কে কতটুকু বুঝতেছো আসলে। এগুলো তো গতানুগতিক সব বই পুস্তকেই আছে, কি বলে, কিন্তু তার মধ্যে একটু ব্যতিক্রম হলো এটা, আমি এগুলো পারি কিনা সেটা হলো বিষয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা সলভ করতে পারবে, ড্র করতে পারবে। আমি আঁকতে চাইছিলাম কিন্তু আমি আর আঁকতেছি না এই সার্কিটটা। স্যার এখানে জি স্যার, পারবো স্যার। স্যার ভোল্টেজ যে 200 ভোল্ট অবশ্যই পারার কথা, পারার। হ্যাঁ কি ভোল্টেজ যে 200 ভোল্ট দেওয়া আছে, এটা তো ভেক্টর ভেক্টর ধরবো না, মানে যখন কারেন্টের বের করতে যাব। হ্যাঁ, সেটা তো প্রথমে তো তাই ধরবা তুমি, কিন্তু তোমার দেওয়া আছে ওটা 0, আমি ওই কারণে কেটে দিলাম, ওটা আমার এখানে আছে, 200 আমি ভোল্ট কিন্তু কাটছি। এটাকেও তোমাকে এইভাবে লিখতে হবে, 200, তাই তো, প্লাস জে 0, ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট। তোমাকে দেওয়া ছিল রিয়েল পার্ট অনলি, জি স্যার বুঝতে পারছি। কিন্তু এই যে 0 দিছো না, তার মানে এখানে যা আছে ইমাজিনারি পার্ট সব 0, এই তো নাকি? আমরা তো এই অ্যালজেব্রায় তাই জানি, কিন্তু তোমাকে লিখতে হবে কিন্তু এই ফর্মে, জি স্যার। তাইলে বোঝা যাবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝছো। যে নট হলো যে স্কেলার মান, বা এখানে যদি আমি 5 দিয়ে দিতাম, আরো এখানে এটা লেখ না দিয়ে ধরো মনে করো এটা ডিলিট করি, আরো 5 দিয়ে দিলাম মনে করো, তাহলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো নাকি? তা পারবো না, তখন কারেন্ট বের করবো। হ্যাঁ পারবো তো নাকি? হয়তো একটু ক্যালকুলেশনটা একটু ভারী হবে, কিন্তু পারবো তো নাকি? অবশ্যই তো পারার কথা, জি স্যার চেষ্টা করা লাগবে। তাই না? হয়তো একটু ভারী হবে কিন্তু পারবো তো, কিন্তু আমি এটা কাটিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কি করছে 0 দিয়ে দিচ্ছি, এই তো। জি স্যার। অর্থাৎ আলটিমেট এটা 200 আর কি, 200 ভোল্ট। তার মানে এটা স্কেলার মান, এই তো, এটা তো রিয়েল পার্ট, এটা তো ইমাজিনারি নাই, স্কেলার হয়ে যাবে এটা। একটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট তো কখনো তো ভেক্টর হয় না, হয় ওই ইউনিট ভেক্টর, কি বলে, 0 ভেক্টর, এই টাইপের আসলে। ওগুলো তো ওই অর্থে কিন্তু মূল্য নাই, কিন্তু বড় বড় ক্যালকুলেশনে কিন্তু ওগুলো কিন্তু মারাত্মক ভাবে প্রভাব ফেলে, মানে বিশাল টার্ম তোমার ভ্যানিশ হয়ে যাবে, এই তো নাকি? সেই কারণে আমাদের এলো নাল ভেক্টর আছে না, সব পড়ছো তো বোধহয়, ইউনিট ভেক্টর, নাল ভেক্টর, এসব তো ওই রকম, মানে ইন্টারেস্টিং জিনিস। এমনি তো মনে হয় যে তো তাচ্ছিল্য করে, কিন্তু যখন ওটা কোনো কোয়ান্টিটি বা ভেক্টরের সাথে গুণ ভাগ হয়, তখন দেখা যাচ্ছে সবকিছু 0 হয়ে গেল, হ্যাঁ না তেন, এক অপারেশনের মাধ্যমে। সেই কারণে ওর গুরুত্বটা হলো, ক্লিয়ার নাকি? ঠিক এখানেও তাই, যেই নাল ভেক্টর দিয়ে দিচ্ছে এটা কিন্তু নাল ভেক্টর, মানে 0, এই তো। তার মানে এখানে সব 0 নাই বলতে গেলে, 200 থেকে গেল, তো রিয়েল পার্টি থাকলো, এরকম আর কি, বুঝতে হবে। ক্লিয়ার নাকি? এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে এখানে শেষ করে দেবো আজকে। এটা কিন্তু অবশ্যই সলভ করবা, বুঝতে পারছো? এবং ধৈর্য ধরে এগুলো সব প্রবলেম সলভ করতে হবে। শুনতে পাচ্ছ কেউ? হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে স্যার। আমি ট্রাই করতেছি তোমাদের পরীক্ষার জন্য নয়, তোমাদের জানার জন্য। এরপরে পড়ানো হবে ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেটিক, ওখানে আবার নতুন করে কিছু জিনিস আবার ডিফাইন করে নিতে হবে। তাছাড়া তোমরা ওই জিনিস বুঝবে কেমন, বুঝ করে যদি কিছু করতে চাই, বিষয়টা এলো এরকম। দেন আমাদের জানার জিনিসপত্র, ফ্যারাডেস ল, অহমস ল, এইসব আছে টাছে না, কি যেন ফিজিক্স এর মধ্যে আমরা অনেক কিছু তো পড়ে আসছি, কুলম্বস ল, এগুলো তো সব ইন্টারমিডিয়েট পড়া। ওটা এখানে পড়াও যায়, ওখানে পড়া যায়, জাস্ট এখানে তোমাকে আর একটু ঝালাই করে নেওয়ার জন্য সিলেবাস একটু রাখা হয়েছে।
কিন্তু ওইখানেই যদি ধরে মনে করো যে সব কোশ্চেন এখান থেকে আসবে, ডুয়েটে একবার এই ঘটনা ঘটছিল, আমাকে সাথে সাথে ফোন দিছে যে এই প্রশ্ন নাই কেন স্যার, সিলেবাসে এটা আছে, একটা পার্ট বাদ পড়ে গেছে। আমি বলছি বাদ পড়ছে খুব ভালো, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ওই নলেজ থেকে পারলে লেখো, না পারলে নাই, বাদই দিয়ে দিবা, কি আছে, বাকি জায়গা থেকে হলো। তোমাদের পড়ার বিষয় হলো সার্কিট থিওরি, কনসেপ্ট অফ সার্কিট, যেহেতু এটা তোমার ট্রিপল এর কোর্স, আর এটাকে হেল্প করবে হলো ফিজিক্স এর ওই নলেজটা, যেটা ওই আর্ন ফ্রম হলো ইন্টারমিডিয়েট কোর্স, এসএসসি কোর্স থেকে। এখানে একটু একটু বড় করে আর অনেক ছোট করে আছে, এই হলো পার্থক্য। তারপরেও এখনকার সিলেবাসে বোধহয় অনেক কিছু কভার করছে বর্তমান ইন্টারমিডিয়েট সিলেবাসে। জি স্যার, অনেক বেশি। কাজেই সেই নলেজ তো আমাদের আছেই। কাজেই যে ফোন যে দেওয়া হয়েছে, ফোন দিছে কারা, মানে সে যার কি বলবো এগুলো সব, কিন্তু আমরা ওটা কিন্তু অমিট করে দিচ্ছি না এখন পর্যন্ত, কারণ আমরা জানি ওই জায়গায় আমরা দুর্বল আছি, আর ওইগুলো না বুঝলে এগুলো কোনো কিছু বোঝা যাবে না। আর সেই জিনিসগুলো আমরা প্রথম দিকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে। একটা কোশ্চেন কিন্তু তোমাদের আপ টু ইউ কিন্তু এখনো আছে, কেন ফ্যারাডেস লর ওইখানে হলো ম্যাগনেটিক কি বলে ইন্ডাকশনের মাইনাস ইজ প্রেজেন্ট। আমি কিন্তু কোনো কিছু ভুলি নাই, বুঝতে পারছো? সেই কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে সম্ভবত, ঠিক আছে। এটা কিন্তু ওই পার্ট, ফিজিক্স এর পার্টের কোশ্চেন কিন্তু, কিন্তু এখানে সেটা রেলো অ্যাপ্লিকেশন মারাত্মক ভাবে দেখতেই তো পারলাম যে এখানে আমরা কিন্তু কয়েকবার করে উচ্চারণ করছি ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। যখন ইন্ডাক্টর পড়তে গেছি তখনও করছি, আবার কোথায় জন্য করলাম তখন ওই যে কারেন্ট, এসি কারেন্ট যখন পড়ানো শুরু হলো তখনও দেখছি উচ্চারিত হয়েছে বারবার। That is why it is known as classical rules or law, as like as a law, Ohm's law, Faraday's law, Coulomb's law, all comes from physics, math, ইত্যাদি। Without this is nothing else, nothing, না কোথাও কিছু নাই, আর পৃথিবী আর থাকবে না ওইগুলোকে ইগনোর করলে, ঠিক আছে। তাহলে আমি স্টপ করে দিলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই? আচ্ছা, আজকে সাউন্ডের কি বোঝা গেল? মানে আজকে আমি এটা ফার্স্ট ট্রাই করলাম, না এতদিন অন্যভাবে কানেক্ট হয়েছে, আজকে একটু স্যার অন্যভাবে আজকে অনেক ক্লিয়ার স্যার, ক্লিয়ার না? আমি এটাই একদম ডিফল্ট করে রেখে দেবো আর কি, তাহলে এটাই আমরা ব্যবহার করবো এখন থেকে। এবং স্যার আপনার আজকে ভিডিও কোয়ালিটিও অনেক সুন্দর। ওই তো ঠিকই আছে, ওইটা একটু কাজ করা হয়েছে ওই কারণে। এখন থেকে তাহলে এটাই ওয়েব ক্যামেরা অপশনই আমরা চুজ করে নিলাম, এটা ডিফল্ট হিসেবে রাখবো নেক্সট ক্লাসে। আগামীকাল আমাদের ল্যাব 4টার সময়। আমি কিন্তু পরের ম্যানুয়াল কিন্তু দিয়ে দিয়েছি, ল্যাব ম্যানুয়াল ভেরিফিকেশন হলো এভিডেন্স থিওরাম, ভালো করে পড়তে হবে, মানে অনেক বোঝার জিনিসপত্র আছে। যদিও ডায়াগ্রামটা অনেক সিম্পল, ওখানে শুধুমাত্র ওই ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স দেওয়া নেই। আমি একবার ভাবতেছিলাম যে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স মিলাই দিলে ডায়াগ্রাম দেবো, কিন্তু দেখি ফর দ্য ফার্স্ট টাইম দেখি, তারপরে এক্সপিরিয়েন্স হয়তো ডায়াগ্রাম চেঞ্জ করিস, ইয়াসিন বা অন্যদের আমি করতে দেবো সেটা, মানে কারেন্ট সোর্সও থাকলো ভোল্টেজ সোর্সও থাকলো আর কি। সেই ক্ষেত্রে বুঝতে পারছো কি বলতেছে? আগে আমরা শুধুমাত্র ভোল্টেজ সোর্স দিয়ে আগে ট্রাই করি, দেখি যে সবকিছু মেলে কিনা, ঠিক আছে নাকি ইয়াসিন? জি স্যার, ঠিক আছে। কিন্তু সবাইকে আমি বলতেছি ওই ম্যানুয়াল ওটা খুব ভালো করে পড়তে হবে, বোথ থিওরি বোথ প্রসিডিউর ইত্যাদি, এবং কি কি লাগবে। হয়তো অন্য মানও নিতে পারো রেজিস্টারে, ওখানে বোধহয় 2টা বা 3টা ইকুয়াল মান দেওয়া আছে না, এটা কিন্তু ডিপেন্ড করবে না কিছু, মানে রেজিস্টারের মান আর কি। রেজিস্টার তো কয়েকটা, 4টা না 5টা রেজিস্টার লাগছে বলে, ঠিক আছে। আর বাকিদের তো বহু কিছু বাদ আছে, সেগুলো কবে কি করবো না করবো সেগুলো করতে থাকো যেদিন পারো শেষ করতে। আচ্ছা, তাহলে আমি যাই তাই নাকি? আর কিছু নাই? কারো কোনো কোশ্চেন নাই? নাই? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। আগামীকাল 4টার সময়। আমি আর নোটিফিকেশন দেবো না কিন্তু, নাকি দিতে হবে? দিলে দিয়ে দেবো, কিন্তু দরকার আছে এই কয়েকজনই তো হবে, এই 25-30 জনের মতোই হবে প্রতিদিন। তোমরা তো জানোই 4টার সময় টাইমটা বলে দেবো আর কি।
ওকে, ভালো থেকে, আল্লাহ হাফেজ।